আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আবারও লাইভে চলে আসলাম। আমাদের এখনকার লাইভটাও খুব স্পেশাল একটা লাইভ। সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য ডেটাবেজের ওস্তাদনামা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। বিশেষ করে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে যে পরিমাণ কথাবার্তা হয়, কেন জানি ডেটাবেস নিয়ে একটু কম কথাবার্তা হয়। সো এইটা থেকেই বেসিক্যালি হচ্ছে আমাদের আজকের এই সেশনটা। সো ডেটাবেস নিয়ে আপনাদের যার যত কোশ্চেন্স আছে নিয়ে চলে আসুন। প্রবাবলি ইউ হ্যাভ গট দ্য টু বেস্ট এক্সপার্টস ইন বাংলাদেশ, যারা আপনার কোশ্চেনের অ্যান্সার দিবেন। সো হোপফুলি আজকের সেশনটা অনেক অনেক জোস হতে যাচ্ছে। এবং আমারও ব্যক্তিগতভাবে কিছু কোশ্চেন্স আছে, এবং যেহেতু লার্নারদের সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স হয়, তো ওইখান থেকে আমার বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো আমি একে একে ভাইয়াদেরকে আজকে করতে থাকবো। সো আই থিঙ্ক আপনারা নিশ্চয়ই আমার বকবকানি শোনার জন্য আসেন নাই। আগে একটু কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, এবং ডেটাবেস নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও একটু আমাদেরকে জানাতে ভুলবেন না। সো আমি খুব বেশি দেরি না করে সবার প্রথমেই স্ক্রিনে ডেকে নিচ্ছি আমাদের আজকের সেশনের স্পেশাল গেস্ট, প্রথম গেস্ট মোহাম্মদ ইমরান হাসান ভাইয়াকে। ভাইয়া ফিগ ল্যাবের সিইও হিসেবে আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ বেশ ভালো আছি, এবং আমরা আসলে অনেক দিন ধরে ভাই ওয়েট করছিলাম মানে আপনাকে ডেটাবেজ নিয়ে কোশ্চেন গুলো করব। বিকজ আমি সবসময় বলি যে ইমরান ভাই এন্ড আনিস ভাই আর সামওয়ানস লাইক যে যাদের কাছে আসলে মানুষজন অফকোর্স তারা হয়তো বা শিখে, বাট আমি জিনিসটাকে দেখি হচ্ছে ওয়ান কাইন্ড অফ তারা হচ্ছে কনসালটেন্সি নেয় আর কি। সো এই কনসালটেন্সিটা অনেকদিন মিস করতেছিলাম, তো আজকে হচ্ছে আমরা হয়তো বা সেই কনসালটেন্সিটা আবার নিতে পারবো আর কি। আর আমি হচ্ছে এখন স্ক্রিনে ডেকে নিচ্ছি ফিগ ল্যাবের সিটিও আনিস আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ বেশ 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 ভালো আছি। একটু যদি হচ্ছে ভাই ইয়ে করতে চাই যে আমরা আজকে সরাসরি হচ্ছে একটু ডেটাবেজ নিয়েই কথা বলবো, কারণ বললাম তো আজকে যেহেতু কনসালটেন্সি হবে, তো কনসালটেন্সি করতে আসলে একটু সময় লাগে। ডিরেক্ট তো কোশ্চেন আনসার বলে দেওয়া যায় না যে হ্যাঁ বা না, এটা করা যাবে বা করা যাবে না এরকম। তো এই জন্য আই থিঙ্ক হচ্ছে শুরু থেকেই হচ্ছে আমরা যদি মাঠে ঝাঁপিয়ে পড়ি এটা ভালো হবে আমাদের জন্য। তো ভাই আমার আগের কোশ্চেন একটু আসলে ভাই আমরা একটু করতে চাইবো। সেটা হচ্ছে ভাই মানে আমাদের কমিউনিটিতে যারা ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা অ্যাপ ডেভেলপমেন্ট বলেন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা বেসিক্যালি শিখে, প্রত্যেককেই একটা ডেটাবেস শিখতে হয়, কারণ আমরা সবাই জানি যে ডেটাবেস মানে ওইটাই তো আসলে আসল আর কি। তো এই জায়গা থেকে আলাদা করে কেন আসলে ডেটাবেজে একজন সফটওয়্যার ডেভেলপারকে আসলে ফোকাস দেওয়া উচিত, বা কেন আলাদা করে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড ছাড়াও আসলে হচ্ছে ডেটাবেসটা একজনের শেখা উচিত, আহ, এটা যদি ভাই একটু ইমরান ভাই যদি একটু বলতেন আর কি। শিওর, শিওর। থ্যাংক ইউ। আপনি যেটা বললেন সৌরভ ভাই যে ডেটাবেজের স্কিলটা অনেকটা অবহেলিত থাকে আমাদের ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে। অনেকেই দেখা যায় যে সফটওয়্যার ডেভেলপমেন্টের সময় যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিচ্ছে, কিন্তু হয়তো ওরকম মনোযোগ দিয়ে ডেটাবেজ ডিজাইন করছে না বা ডেটাবেজ এফিসিয়েন্সি ম্যানেজ করার জন্য কাজ করছে না। মূলত ডেটাবেসটা কেন গুরুত্বপূর্ণ? আমাদের যে কোনো বিজনেস প্রসেসকে অটোমেট করার জন্য বা কোনো সফটওয়্যার তৈরির জন্য বা কোনো ওয়েবসাইট বা ই কমার্স যে ধরনের অ্যাপ্লিকেশন চিন্তা করি না কেন, আমাদের যে কাজটা করতে হয় যে একটা কাজ ম্যানুয়ালি করার থেকে সেটাকে অটোমেট করার জন্য সেই ডেটাগুলোকে আমরা ডেটাবেজে সেভ করতে হয়। পাশাপাশি সেই সেভ করা ডেটাগুলো থেকে বিভিন্ন রকমের তথ্য মানে ইউজারদেরকে স্ক্রিনে দেখাতে হয়, বিভিন্ন ধরনের অপারেশন রান করতে হয়, বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করতে হয়। তো একটা অ্যাপ্লিকেশন যখন সাইজে বড় হতে থাকে, তার ডেটাগুলো যদি সুন্দর করে বিন্যস্ত করে না রাখা হয়, প্রপার ডেটা ফরম্যাটে না রাখা হয়, এবং যদি ডুপ্লিকেসি না কমানো হয়, এই ধরনের বিভিন্ন বিষয় যদি ইগনোর করা হয়, পরবর্তীতে অ্যাপ্লিকেশন যত বেশি ব্যবহার হবে, যত বেশি ইউজার বাড়তে থাকবে, তার উপর যখন লোডও বাড়তে থাকবে, অনেক সময় ডেটার অ্যাকুরেসি নিয়েও প্রশ্ন চলে আসবে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা ডেটা দেখতে পাচ্ছি, এটা কি আসলে ভ্যালিড কিনা? ইউজারের মনে সন্দেহ তৈরি হতে পারে। সেখানে তখন আরো বড় প্রবলেম যেটা তৈরি হয় যে এই সিস্টেমটার উপর একটা আস্থা কমে যায় মানুষের। তখন তারা চিন্তা করে ঠিক আছে, সিস্টেমে ডাটা আছে, পাশাপাশি ম্যানুয়ালিও ডাটা রাখি, পরবর্তীতে হয়তো মিলিয়ে কাজ করা যেতে পারে। এই ধরনের অনেক প্রবলেম সলভ করা পসিবল যদি আমরা যারা ডেভেলপার তারা কাজ করার সময় একটু মনোযোগ দিয়ে একটা প্রজেক্টের শুরুতেই তার স্পেসিফিকেশন দেখে বিভিন্ন সিনারিও চিন্তা করে ডেটাবেসটাকে গুছিয়ে তৈরি করতে পারি
ডেটাবেজের স্কিমাটা ভালো করে ডিজাইন করতে পারি, ডেটার ফরম্যাট গুলো ঠিক করতে পারি, পরবর্তী বিভিন্ন ইউজ কেস যে আছে, এটাকে রিট্রিভ করতে হবে, এটাকে রিপোর্ট তৈরি করতে হবে, এটাকে অ্যাকুমুলেট করতে হবে, সিনারিও গুলোর উপর বেস করে ডেটাবেসটাকে সাজিয়ে নিতে পারি, তাহলে এটা ফুল অ্যাপ্লিকেশনটার জন্য যেরকম একটা ফাউন্ডেশনাল স্টেপ হয়, এই অ্যাপ্লিকেশনটা পরবর্তীতে মেনটেন করার জন্য অনেক কাজে লাগে। এই জন্য মূলত আমাদের কাছে মানে ডেটাবেসটাকে ইম্পর্টেন্ট মনে হয়, এবং যেহেতু এটা নিয়ে কাজ কম হয়, সেজন্য আসলে আমরা এই টপিক নিয়ে সবার সাথে আমাদের নলেজ গুলো শেয়ার করতে চাই। গট ইট ভাই। ভাই এই জায়গাতে হচ্ছে আমার আরেকটু ইয়া ছিল, যেটা আসলে হচ্ছে আমি একটু আনিস ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করব। সেটা হচ্ছে ভাই যে মানে ডেটাবেজ নিয়ে কথা বলতে আসলেই দুইটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে চলে আসে। একটা হইতেছে একটা সফটওয়্যারের পারফরম্যান্স বাড়ানো, এবং হচ্ছে সেই সফটওয়্যারটাকে বেসিক্যালি হচ্ছে স্কেলেবল করা আর কি। তো এই জায়গাতে সবার কেন জানি একটা ইয়া থাকে যে পারফরমেন্স বা স্কেলেবিলিটি, whenever it comes to the topic, it comes to talk about, আমরা হচ্ছে ওই পাশে মানে ফ্রন্ট এন্ডের দিকে বেশি মারামারি করি যে আরো আরো কি মানে অত্যাধুনিক টেকনোলজি হচ্ছে এখানে দেওয়া যায়, ব্যাক এন্ডের দিকে আরো কত অত্যাধুনিক টেকনোলজি দেওয়া যায়। তো এই জায়গাতে আসলে হচ্ছে ভাই ডেটাবেস আসলে কিভাবে হচ্ছে কাজে লাগে, যদি একটু আনিস ভাই যদি একটু বলতেন। ওকে, ঠিক আছে ভাই, আমি এই টপিকে ঢুকবো তার আগে ইমরান ভাই যে অ্যান্সারটা দিলেন, উনি তো আসলে ফর্মাল বিষয়গুলো গুছিয়ে বললেন। আমি সাথে একটা ইনফর্মাল একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছিলাম। সেটা হলো, আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেন, যারা সিএসসি স্টুডেন্ট, আমি অন্যদের কথা এই মুহূর্তে বলছি না, সিএসসি স্টুডেন্টদের মধ্যে যারা প্রোগ্রামিং এ আসতে চায়, সবাই যে প্রোগ্রামিং এর ব্যাপারে আগ্রহী বিষয়টা তা না, যারা প্রোগ্রামিং এ আসতে চায় তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কোন ট্র্যাকে যেতে চাও, বেশিরভাগ বেশিরভাগ স্টুডেন্টরাই অ্যান্সার করে, হয় আমি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে যেতে চাই, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যেতে চাই, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাই। যারা অলরেডি কিছুটা প্র্যাকটিস শুরু করে দিয়েছে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ঘাটাঘাটি করছে, তাদেরকে বলতে শুনবেন যে আমি পিএইচপি ডেভেলপার হতে চাই, আমি জাভা ডেভেলপার হতে চাই, বা আমি ফ্লাটার নিয়ে কাজ করতে চাই। কাউকে আপনি সহজে বলতে শুনবেন না যে আমি মাইস্কুয়েল নিয়ে কাজ করতে চাই। কারণ তারা আসলে তাদের ক্যারিয়ার গোল যখন সেট করে, এই জায়গায় ডাটাবেজটা অতটা প্রাধান্য পায় না, বা তারা ডাটাবেজ নিয়ে পড়বে বা ডাটাবেজে আরো ইনডেপথ নলেজ অ্যাকোয়ার করবে, এই জায়গাটা সবসময় সেকেন্ডারি একটা ইয়াতে থেকে যায়। যেমন আমি মানে উনি কাজ করবেন ল্যাঙ্গুয়েজ নিয়েই, ডাটাবেজ তো এমনিই হয়ে যাবে। বিষয়টা অনেকটা এরকম, ডাটাবেজ নিয়েও যে আলাদাভাবে পড়াশোনা করা দরকার, বা বড় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে হলে, হবি অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেজ আমি ইনসার্ট করতে পারি, কোয়েরি করে ডাটা নিয়ে আসতে পারি, এটুকু গুড এনাফ। হ্যাঁ, হবি অ্যাপ্লিকেশনের জন্য এটুকু এনাফ। এবং ভার্সিটি লেভেলে যেহেতু দেখা যায় সবাই ওই ছোট ছোট বিভিন্ন হবি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, তারা মনে করে যে হ্যাঁ আমি তো ডাটাবেজ পারি। কিন্তু উনি যখন আসলে প্রফেশনাল লেভেলে কাজ করতে আসবেন, বড় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, সেখানে যে আপনি যেগুলো বললেন স্কেলেবিলিটির চ্যালেঞ্জ আছে, পারফরমেন্সের ইস্যু আছে, ওইগুলো তখন তার সামনে আসেও না। যে কারণে তারা আসলে ডাটাবেস নিয়ে যে আরো তার সিরিয়াসলি পড়াশোনা করা দরকার, ওই চ্যালেঞ্জটা আসলে সামনে আসে না। যে কারণে দেখা যায় তারা প্রফেশনাল লেভেলে যখন কাজ করতে আসেন, কয়েক বছর যাওয়ার পর তখন চ্যালেঞ্জ গুলো সামনে আসতে থাকে। তখন তারা ফিল করেন যে না, আসলে ডাটাবেস নিয়েও আরেকটু পড়াশোনা করা দরকার, বা আরো কিছু স্টাডি করা দরকার। কিন্তু যেটা হয় অনেক সময় প্রফেশনাল লাইফে, মানে ব্যস্ততা এত বেশি থাকে, তখন আসলে গুছিয়ে পড়াশোনাটাও অতটা সহজ হয়ে ওঠে না। ঠিক আছে, আমি ওই এখন তাহলে আপনি যে কোয়েশ্চেনটা করেছিলেন ওইখানে আসি। আপনি যেটা বুঝতে যেটা জিজ্ঞেস করছিলেন যে স্কেলেবিলিটি এবং পারফরমেন্স ক্ষেত্রে ডাটাবেজের ভূমিকা কি। যারা আসলে প্রফেশনালি সফটওয়্যার ডেভেলপ করেন তারা জানেন বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফটওয়্যারের পারফরমেন্স ঘটানোর হচ্ছে ডাটাবেজে, এবং স্কেলেবিলিটির জন্য অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে ডাটাবেজে। সো আসলে যখন আমরা স্কেলেবিলিটি নিয়ে চিন্তা করব, আমরা একটা জায়গা পর্যন্ত ল্যাঙ্গুয়েজ এবং আর্কিটেকচার টিউন করতে হবে আমাদেরকে, এটা টিউন করে কিছুটা অপটিমাইজ করতে পারবো, কিন্তু আসলে আর্কিটেকচার টিউনিং এর বড় একটা জায়গা হচ্ছে ডাটাবেসকে আমি কিভাবে স্কেল করব, সেই প্রবলেম সলভ করা। মানে আমার একটা ই কমার্স সাইট আছে ফর এক্সাম্পল, সেখানে কোনো ইউজার নেই, বা আমার বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনরা আছে, এই পর্যন্ত আমি ডাটাবেসে তেমন কোনো অপটিমাইজেশন ছাড়াও চলে যাবে। কিন্তু যদি আমি মার্কেটিং পুশ দেওয়া স্টার্ট করি, এটা একটা সিরিয়াস বিজনেস হয়ে ওঠে, তখন আমি আসলে ডাটাবেসে যদি স্কেল না করি, বা ডাটাবেসকে আমি যদি প্রপারলি ডিজাইন না করি, তখন কিন্তু আমি আসলে এই জায়গায় আটকে যাব। আমি হয়তো কনকারেন্ট ইউজার আমার 20 থেকে 25 হয়ে গেলে দেখা যাবে অ্যাপ্লিকেশন আর কাজ করছে না। তখন আমাকে আসলেই তখন ফোকাস করতে হবে ডাটাবেসকে আমি কিভাবে স্কেল করব। এটা তো হলো একটা বিষয়, হচ্ছে পারফরমেন্স আপনি যেটা বললেন। যদি কেউ আমার সাইটে আসে, আসার পর একটা প্রোডাক্টে ক্লিক করার পর সেই প্রোডাক্টের ডিটেলস দেখাতে আমি 6 সেকেন্ড সময় নিয়ে নেই,
তাইলে সে ওই প্রোডাক্টের ডিটেলস দেখে এখান থেকে চলে যাবে, এখান থেকে পারচেস করার ব্যাপারে সে আর কনফিডেন্সই পাবে না যে সাইটই তো কাজ করে না, এখানে আমি কি পারচেস করবো, এটা আসলে কোনো স্ক্যাম নাকি কোনো সিরিয়াস বিজনেস, তার ওই কনফিডেন্সই আসবে না। আর যদি একটা হচ্ছে, এটা হচ্ছে পারফরমেন্স ইস্যুটা। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আমার ইউজার বাড়লে আমি তাদেরকে ঠিক মতো সার্ভ না করতে পারি, আমার প্রোডাক্টের সংখ্যা 200 পর্যন্ত আমি ঠিক মতো অ্যাপ্লিকেশন লোড হয়, 2000 হয়ে গেলে আর লোড হয় না, এরকম যদি হয় তাহলে এটা ওই যে হেভি অ্যাপ্লিকেশন পর্যন্ত ঠিক আছে, সিরিয়াস বিজনেস এটা কনভার্ট করা যাবে না। তো এই জায়গাগুলো সলভ করতে হলে আর্কিটেকচারের অন্যান্য জায়গাগুলোর সাথে অবশ্যই যে জায়গাটাকে আমার অপটিমাইজ করতে হবে সেটা হচ্ছে ডাটাবেস। এই জন্য আসলে ডাটাবেস অপটিমাইজেশনের বিভিন্ন টেকনিক এবং ডাটাবেস ডিজাইনের যে বেস্ট প্র্যাকটিস গুলো, যে কিভাবে ডাটাবেস ডিজাইন করলে আমি আরো বেশি ইউজার, আরো বেশি ট্রানজাকশন হ্যান্ডেল করতে পারবো, কিভাবে ডাটাবেস ডিজাইন করলে আমার ডাটাবেসের অ্যাকুরেসি ঠিক থাকবে, এবং সময়ের সাথে সাথে যখন ইউজার বেড়ে যাবে, ট্রানজাকশন বেড়ে যাবে, তখন ডাটাবেস বসে যাবে না, এগুলো এনশিওর করা যাবে। এই নলেজটা যে কোনো সিরিয়াস ডেভেলপারের জন্যই দরকার। সো আমি যেটা বললেন, যদি আমার পারফরমেন্স ঠিক রাখতে হয় অ্যাপ্লিকেশনে, একটা সিরিয়াস বিজনেস অ্যাপ্লিকেশনে, এবং অ্যাপ্লিকেশনকে স্কেল করতে হয়, তাহলে ডাটাবেজের স্কেলেবিলিটির স্কেলেবিলিটির বিষয়গুলো জানা, ডাটাবেসকে স্কেল করতে পারা, এবং সময়ের সাথে সাথে পারফরমেন্স যাতে ডাউন না হয়ে যায় সেটা ঠিক রাখতে পারা, এটা একটা মাস্ট হ্যাভ নলেজ যে কোনো ডেভেলপারের জন্য। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। সো ভাই আমরা আবার একটু কাছে আসবো। এবার হচ্ছে আমরা একটু ডেটাবেজের কিছু কনসেপ্ট আছে যেটা আমি বেশ কয়েকদিন ধরে হচ্ছে আমাদের লার্নারদের কাছ থেকে শুনে আসতেছিলাম। তারা কয়েকটা কনসেপ্ট সম্পর্কে আসলে হচ্ছে মানে পরিচিত না, বা যদি ওনাদেরকে একটু সহজ করে যদি বুঝিয়ে দেওয়া যেত। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ভাইয়া যে ডেটাবেজের হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ যেটা আছে, তো এটা আসলে ভাইয়া কি, এবং হচ্ছে এটা আসলে কেন কাজে লাগে আর কি, এটা যদি একটু ভাই আমাকে যদি একটু ব্যাখ্যা করতেন। আনিস ভাইকে দিয়ে ইয়ে করি, অ্যাসিড আচ্ছা, প্রপার্টিজ। অ্যাসিড প্রপার্টিজ নিয়ে যদি বলি, আসলে এখনকার সময় এসে একটা সময় পর্যন্ত আমরা আসলে যে ডাটাবেস গুলো ইউজ করেছি সবগুলোই মূলত একই ধরনের ডাটাবেস ছিল। সবগুলো ছিল ট্রানজাকশনাল ডাটাবেস, রিলেশনাল ডাটাবেস, এরকমই ছিল। কিন্তু গত 7-8 বছর ধরে, বা হয়তো আরো একটু বেশি, হয়তো মোটামুটি 10 বছর ধরে, এখন ডাটাবেজের টাইপের মধ্যে যে বিভিন্ন রকম ভেরিয়েশন চলে এসেছে, এখন আসলে আগের সময়ের চেয়ে অ্যাসিড প্রপার্টিজ কি সেটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ এখন আমাকে একটা অ্যাপ্লিকেশনের জন্য রাইট ডাটাবেস আমি যদি চুজ করতে যাই, আমার পারপাসের জন্য কোন ডাটাবেসটা ভালো হবে সেটা যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে যাই, তাহলে আমাকে অবশ্যই অ্যাসিড প্রপার্টিজটা বুঝতে হবে। অ্যাসিডের মধ্যে আসলে 4টা ওয়ার্ড আছে এখানে। একটা হচ্ছে ACID, এ দিয়ে বোঝায় অ্যাটমিসিটি। অ্যাটমিসিটি মানে হচ্ছে, অ্যাটমিসিটি বুঝতে হলে আপনাকে কিছুটা হালকাভাবে হলেও ট্রানজাকশন বিষয়টা বুঝতে হবে। ট্রানজাকশন যদি আমরা খুব সহজভাবে বুঝতে চাই, ডাটাবেজে তো আমরা বিভিন্ন রকমের অপারেশন করি। ডাটাবেজে নতুন রেকর্ড ক্রিয়েট করি, আগের রেকর্ডকে আপডেট করি, কিছু রেকর্ড আমরা ডিলিট করতে পারি, বা নতুন রেকর্ড তৈরি করতে পারি। এই যে বিভিন্ন বিভিন্ন অপারেশন গুলো একটা নির্দিষ্ট বিজনেস পারপাস সার্ভ করার জন্য যে একটা সেট অফ অপারেশন, এটাকে আমরা বলতে পারি একটা ট্রানজাকশন। তার মানে আমি যদি বলি যে আমি একটা অর্ডার দেব একটা ই কমার্স সাইট থেকে, তাহলে এখানে বেশ কিছু ট্রানজাকশন হতে পারে একই সাথে, মানে বেশ কিছু অপারেশন থাকতে পারে। বেশ কিছু অপারেশন মানে আমি যে প্রোডাক্টটা অর্ডার দিলাম, একটা না, হয়তো আমি 3টা প্রোডাক্ট অর্ডার দিলাম, সেই 3টা প্রোডাক্টকে নিয়ে একটা অর্ডার তৈরি করা, সেই প্রোডাক্ট গুলোর যে কারেন্ট যে ব্যালেন্স আছে, ব্যালেন্স বলতে যে স্টক, সেটাকে আপডেট করা। এই যে মাল্টিপল অপারেশনস যেগুলো সবগুলো একই সাথে একটা অপারেশনকে সার্ভ করছে, এগুলো মিলে ধরলাম আমি বলছি একটা ট্রানজাকশন। অ্যাটমিসিটি কি? অ্যাটমিসিটি হচ্ছে এই যে একটা ট্রানজাকশনের মধ্যে মাল্টিপল অপারেশন গুলো হয়, এটা পুরোটা একটা ইউনিট হিসেবে কাজ করবে। একটা ইউনিট হিসেবে কাজ করা মানে হয় পুরোটা এক্সিকিউট হবে অথবা পুরোটা এক্সিকিউট হবে না। তার মানে এরকম হওয়া যাবে না যে আমি একটা অর্ডার ক্রিয়েট করলাম যেখানের মধ্যে আমি একটা আইটেম ধরি, এটা হচ্ছে কলম, আমার কলম ছিল 500 পিস। একটা অর্ডারের মধ্যে আমি 100 পিস কলমকে ইনভলভ করলাম, আমি অর্ডারটা তৈরি করলাম, কিন্তু সেই অর্ডারের সাথে যে কলমের স্টকটা আপডেট হওয়ার কথা ছিল, 500 থেকে 400 হওয়ার কথা ছিল, সেটা হলো না। মানে একটা অপারেশনের সাথে ইনভলভ, একটা অপারেশনের সাথে ইনভলভ একটা কোয়েরি এক্সিকিউট হলো, আমার অর্ডারটা ক্রিয়েট হয়ে গেল এবং অর্ডার প্লেস হয়ে গেল, কিন্তু ব্যালেন্সটা আপডেট হলো না, স্টকটা আপডেট হলো না। এটা যদি হয় তাহলে ডাটাবেস ইনকনসিস্টেন্ট হয়ে যাবে, এই ডাটাবেসের উপর ভরসা করা যাবে না। তো অ্যাসিড এর মধ্যে অ্যাটমিসিটি আমাদেরকে এনশিওর করবে যে আমার যে সেট অফ অপারেশন যেগুলো মিলে একটা বিজনেস পারপাস সার্ভ হওয়ার কথা, সেটা হয় সবগুলো এক্সিকিউট হবে অথবা কোনোটা এক্সিকিউট হবে না। এটা হচ্ছে অ্যাসিড প্রপার্টিজ এর মধ্যে
আর সি দিয়ে আমরা বুঝি কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি একটু আগে আমি যে ওয়ার্ডটা ইউজ করলাম কনসিস্টেন্সি, অর্থাৎ আমার ডাটাবেজের মধ্যে যে ডাটাগুলো আছে বিভিন্ন টেবিলে, সেগুলো একটা সেম স্টেটে থাকা, একটা এমন একটা স্টেটে থাকা যেটা আসলে লজিক্যাল। এমন যাতে না হয় যে এক জায়গা থেকে এক জায়গায় এমন কিছু অপারেশন এক্সিকিউট হয়ে গেল যেটার পার্সপেক্টিভে, যেটার প্রেক্ষিতে অন্য জায়গায় যে ডাটা আপডেট হওয়ার কথা সেটা হলো না। হয়তো আমার কাছে নতুন 5টা সেল হলো, কিন্তু আমার সেলের যে রিপোর্ট সেখানে এই সেলগুলো আপডেট হলো না। তাহলে যেটা হচ্ছে যে এটা একটা কনসিস্টেন্ট অবস্থায় নেই, এটা হতে পারবে না। এটা না হওয়াটাকে এনশিওর করবে কনসিস্টেন্সি। তো কনসিস্টেন্সি ডাটাবেস কিভাবে এনশিওর করা? কনসিস্টেন্সি এনশিওর করার জন্য ডাটাবেসের বিভিন্ন রকমের ফিচার থাকে, যেমন আমরা ফরেন কি কনস্ট্রেন্ট বলি। এরকম বিভিন্ন রকমের কনস্ট্রেন্ট আছে যেগুলো দিয়ে আমরা একটা ডাটাবেসের মাল্টিপল টেবিলের মধ্যে কিছু লজিক এস্টাবলিশ করতে পারি, যে লজিক গুলো কনফার্ম করবে যে ডাটাবেসটা একটা কনসিস্টেন্ট স্টেটে আছে। যেমন হয়তো আমি ওই যে অর্ডারের কথা যদি বলি, একটা অর্ডার যখন আমরা ক্রিয়েট করছি, সাথে হয়তো একটা ইউজারের আইডি থাকে যে কোন ইউজার এই অর্ডারটা প্লেস করছে, এবং সাথে এই অর্ডারের সাথে যে প্রোডাক্ট গুলো ইনভলভ সেগুলোর আইডিও থাকে যে এই 4টা প্রোডাক্ট এই অর্ডারের সাথে ইনভলভ। এখন আমি যদি অর্ডার আইডি হিসেবে এমন একটা আইডি ইনসার্ট করে ফেলি বা কোনোভাবে ইনসার্ট হয়ে যায় যে অর্ডার যে প্রোডাক্টটা আসলে ডাটাবেজে নেই, তাহলে ডাটাবেজ একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে গেল। বা ইউজার আইডিটা নেই, এরকম যদি হয়ে যায় তাহলে ডাটাবেজ ইনকনসিস্টেন্ট স্টেটে চলে গেল। সো এরকম হওয়া যাবে না। আবার আমার ধরি ডাটাবেজে আমার অ্যাপ্লিকেশনে কয়েকটা শিপিং মেথড আছে। সো আমি একটা অর্ডারের জন্য শিপিং মেথড কোনটা ইউজ হবে সেটা সেট করতে গিয়ে এমন একটা শিপিং মেথড সেট করলাম যেটা এই অর্ডারের সাথে রিলেভেন্ট না। সো এই ধরনের ইলজিক্যাল স্টেটে যে ডাটাবেস না যেতে পারে সেগুলো আমরা এনশিওর করি বিভিন্ন রকম কনস্ট্রেন্ট গুলো দিয়ে। কনস্ট্রেন্ট গুলো আমরা ক্রস টেবিলও কনস্ট্রেন্ট সেট করতে পারি, যে এই টেবিলের এই ডাটা ওই টেবিলের এই কলাম থেকে হতে হবে, এই ধরনের বিভিন্ন লজিক হতে পারে। আবার একই টেবিলের একই ডাটার উপর বিভিন্ন কনস্ট্রেন্ট ইউজ করা যেতে পারে, যেটা করে আমরা এনশিওর করতে পারবো। যেমন একটা ইউজারের এজ নেগেটিভ হতে পারবে না, একজনের হয়তো স্টক নেগেটিভ হতে পারবে না। এরকম বিভিন্ন রকমের কনস্ট্রেন্ট আমরা এভাবে সেট করতে পারি। আবার যদি একটা ফিল্ড আছে আমার এনআইডি, ন্যাশনাল আইডি রাখবো আমি। সো আমি জানি যে ন্যাশনাল আইডি বাংলাদেশের এটা কয় ডিজিট হয়ে থাকে। সো আমি এখানে কনস্ট্রেন্ট সেট করে দিতে পারি যে ন্যাশনাল আইডি এত ডিজিট, সো এটা এত ক্যারেক্টারের বেশি হতে পারবে না। সো এরকম বিভিন্ন ডাটাবেস ফিচারের মাধ্যমে আমরা ডাটাবেসের ডাটাগুলোকে কনসিস্টেন্ট রাখতে পারি। এটা আমরা এতক্ষণ বলছিলাম সি দিয়ে যে কনসিস্টেন্সি, সেটার কথা। অ্যাসিড প্রপার্টির থার্ড বিষয়টা হচ্ছে আইসোলেশন। আইসোলেশনটা কি? আইসোলেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে অনেক সময় বিশেষ করে বিগিনাররা যখন ডাটাবেস ইউজ করে তাদের মধ্যে এই কনফিউশন গুলো কাজ করে যে আমার যদি আহ, একই টেবিলে অনেকগুলো অপারেশন একসাথে চলতে থাকে তাহলে একটা আরেকটার সাথে ওভারল্যাপ করবে কিনা। ওভারল্যাপ করা মানে আমি একটা অর্ডার প্লেস করছি, আমার স্টক আছে 10টা, আমি একটা অর্ডার প্লেস করছি 5টা আইটেমের জন্য, আরেকজন কাস্টমার অর্ডার প্লেস করছে 11টা আইটেমের জন্য, আরেকজন কাস্টমার অর্ডার প্লেস করছে 2টা আইটেমের জন্য। এই সবগুলো যদি একসাথে আমরা দেখি তাহলে আমার কারেন্ট স্টক স্টকের চাইতে বেশি হয়ে যাবে। তো এখন ইউজার মানে সফটওয়্যার ডেভেলপারের এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউশনে থাকে। যদি তারা তিনজন একই সাথে অর্ডারটা প্লেস করে তাহলে তো আমার যতটুকু স্টক আছে তার চেয়ে বেশি হয়ে যাবে। তো আসলে ডাটাবেজে এই ধরনের ফিচার গুলো আছে যাতে করে সে এই বিষয়গুলো প্রিভেন্ট করতে পারবে। তার মানে আইসোলেশন কনফার্ম করবে এই যে ডাটাবেজের মধ্যে অপারেশন গুলো রিকোয়েস্ট ডাটাবেজের কাছে আসছে অ্যাপ্লিকেশন থেকে, বিভিন্ন কাস্টমারের কাছ থেকে, এই অপারেশন গুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট হবে। একটা অপারেশন কমপ্লিট হওয়ার পর সেকেন্ড অপারেশন যখন ডাটাবেজ এক্সিকিউট হতে যাচ্ছে, সে ওই আগের অপারেশনের পর ডাটাবেজ আরেকটা কনসিস্টেন্ট স্টেটে আসার পর ওইখান থেকে সে অপারেশনটা শুরু করবে। তার মানে আমার স্টকে আছে 10টা, আমি একটা অর্ডার প্লেস করে ফেললাম, সেখানে আমি 5টা কলম বিক্রি করে ফেলেছি। বিক্রি করে ফেলার পর আমার আপডেটেড স্টক হচ্ছে 5টা। এইটা পুরো ট্রানজাকশনটা কমপ্লিট হওয়ার পর ডাটাবেজে যখন এই যে আপডেটেড স্টকটা সেট হয়ে যাবে তখন পরের রিকোয়েস্টটা সে এক্সিকিউট করতে দিবে, যেখানে যেখানে বলা আছে যে আরেকজন কাস্টমার সে 6টা কলম বুকিং দিতে চায়, 6টা কলম কিনতে চায়। তখন সে এসে দেখবে যে আসলে 6টা কলম তো আমার স্টকে নেই। সো আমার স্টক যত আছে তার চেয়ে বেশি কলম যে আমি বিক্রি করতে পারবেন সেটা আমি অলরেডি কনসিস্টেন্সি যে অ্যাসিডের সি সেটা দিয়ে কনফার্ম করে রেখেছি। সো ওই অর্ডারটা ফেল করবে। সো
তো এইটা যে মানে একটা ট্রানজাকশনের ভেতর একটা ট্রানজাকশন যে ঢুকে যেতে পারবে না, একটা একটা করে ট্রানজাকশন গুলো এক্সিকিউট হবে এবং ডাটাবেস একটা কনসিস্টেন্ট স্টেট থেকে আরেকটা কনসিস্টেন্ট স্টেটে মুভ করবে। এরকম হবে না যে একটা স্টেটের একটা অপারেশনের মধ্যেই একটা ট্রানজাকশন ঢুকে গেল, ফলে ইনকনসিস্টেন্ট একটা স্টেট তৈরি হয়ে গেল। এটা ডাটাবেস প্রিভেন্ট করবে। মানে যে ডাটাবেস গুলো এটা প্রিভেন্ট করার ফিচার দেয়, তারা অ্যাসেট কমপ্লেন্টের মধ্যে আইটাকে কনফার্ম করে। লাস্ট যে বিষয়টা ডি, ডি দিয়ে বোঝায় ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি কি? ডিউরেবিলিটি হচ্ছে যে ট্রানজাকশনটা আমি আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লিখেছি, সেই প্রোগ্রাম ডাটাবেজের সাথে এক্সিকিউট করছে, এটাও হতে পারে। আমি সরাসরি ডাটাবেজে কোয়েরি রান করছি, এটাও হতে পারে। যে কোনো অবস্থায় আমি যখন ডাটাবেজের কাছ থেকে কনফার্মেশন পাবো যে আমার এই কোয়েরিটা এক্সিকিউট হয়েছে, এই ইউজারটা ডিলিট হয়েছে, এই অর্ডারটা প্লেস হয়েছে, যে কনফার্মেশনটা আমি পাবো ইমিডিয়েটলি সেটা ডিস্কে রাইট হবে এবং যতজন এই ডাটাবেজে কানেক্টেড আছে বা পরবর্তীতে কানেক্ট করবে সবাই এই স্টেটটাই পাবে। এবং এই যে আমি একটা কোয়েরি এক্সিকিউট করার পর ডাটাবেজের যে আপডেটেড কনসিস্টেন্ট স্টেট, এটা ডিউরেবল হবে। এটা ডাটাবেজে ডিস্কে প্রিজার্ভড এবং ওই অবস্থায় আমাকে কনফার্মেশন দেওয়ার পর ডাটাবেজ যদি ক্র্যাশও করে, ডাটাবেজ যখন আবার স্টার্ট করব আমি ওই স্টেটেই পাবো। এমন হবে না যে আমি ডাটাবেজে একটা কোয়েরি রান করলাম, সে আমাকে বলেছে যে হ্যাঁ এই অর্ডারটা প্লেস হয়েছে, সে আমাকে কনফার্মেশন দেওয়ার পর ডাটাবেজ ক্র্যাশ করলেও, ডাটাবেজ বন্ধ হয়ে গেলেও, ডাটাবেজ যখন আবার রিবুট করা হবে তখন দেখা যাবে অর্ডারটা নেই। এটা হতে পারবে না। সো এই কনফার্মেশন যে ডাটাবেস গুলো দেয় তারা মানে এই চারটা যে বিষয়ের কনফার্মেশন যে ডাটাবেস গুলো দেয় তাদেরকে আমরা বলি অ্যাসিড কমপ্লায়েন্ট। এখন আসি আমি যে টপিক দিয়ে শুরু করেছিলাম সেটা, কেন অ্যাসিড কমপ্লায়েন্ট কিনা একটা ডাটাবেস সেটা জানাটা জরুরি। এটা জানা এই জন্য জরুরি যে আমরা যে এখনকার যে কারেন্ট ট্রেন্ড, অনেকগুলো নোএসকিউএল ডাটাবেস আছে যাদের অনেকেই অ্যাসিড কমপ্লায়েন্ট না। সো আমি যখন একটা অ্যাপ্লিকেশনের জন্য ডাটাবেস পছন্দ করব তখন আমাকে দেখতে হবে আমার অপারেশনটা কি ধরনের অপারেশন। এটা কি ট্রানজাকশনাল অপারেশন? এটা একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন? এটা একটা ই কমার্স যেখানে কনসিস্টেন্সি খুবই খুবই গুরুত্বপূর্ণ? এরকম যদি হয় তাহলে আমাকে অবশ্যই দেখতে হবে আমি যে ডাটাবেস ইউজ করছি সেটা যেন অ্যাসিড কমপ্লায়েন্ট হয়। এমন যেন না হয় যে আমি একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন করছি যেখানে একজন ইউজারের অ্যাকাউন্টে আমি একটা ট্রানজাকশন করলাম, তার টাকা ট্রান্সফার করে নিলাম এবং পরবর্তীতে আরো একটা ট্রান্সফার ইনিশিয়েট করলাম এবং দুটো ট্রান্সফার আমি পরপর ইনিশিয়েট করতে পারলাম ডাটাবেজের একটা কনসিস্টেন্ট স্ট্যাটাস ছাড়াই। তাহলে যেটা হবে, আমি তার ডাটাবেজের স্ট্যাটাস আপডেট হওয়ার আগেই আমার যে ব্যালেন্স আছে তার চেয়ে বেশি ট্রানজাকশন করে ফেলার একটা সুযোগ তৈরি করতে পারবো। এটা খুব সহজ এরকম না, কিন্তু একজন হ্যাকার এই যে মাঝখানে যে গ্যাপটা, একটা ডাটাবেজের কনসিস্টেন্ট স্টেট থেকে একটা কনসিস্টেন্ট স্টেটে যাওয়ার জন্য, মানে নোস্কেল ডাটাবেস গুলো যেটা করে তারা ইভেন্চুয়াল কনসিস্টেন্সি এনশিওর করে। অ্যাসিড কমপ্লায়েন্ট ডাটাবেস ইভেন্চুয়াল কনসিস্টেন্সি না, তারা ইমিডিয়েট কনসিস্টেন্সি এনশিওর করে। সো ওই যে মাঝখানের যে গ্যাপটা মাইক্রো মিলি সেকেন্ডের, সেটা একজন হ্যাকার সেটাকে ইউজ করে, ওই সময়টাকে এক্সপ্লয়েট করে সেটাকে বাড়িয়ে এনে বিভিন্ন টেকনিকে সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারবে। সো আমার অ্যাপ্লিকেশন যদি হয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, আমি নোএসকিউএল বা অ্যাসিড কমপ্লায়েন্ট না সেরকম ডাটাবেস ইউজ করা ইজ ওকে, যেখানে আমার মানে আমার জন্য ডিস্ট্রিবিউটেড ডাটাবেস দরকার, কিন্তু আমার যদি হয় ট্রানজাকশনাল ডাটা যেখানে আমি এই রিস্ক নিতে পারবো না যে আমার ডাটাবেস কমপ্লেন্ট হবে না, সেখানে আমাকে অ্যাসিড কমপ্লেন্ট যে ডাটাবেস গুলো সেগুলো থেকে কোনো একটাকে পছন্দ করতে হবে আমার আরো অন্যান্য রিকোয়ারমেন্ট গুলোর সাথে ম্যাচ করে, যাতে আমি আমার অ্যাপ্লিকেশনের জন্য রাইট ডাটাবেসটা পিক করতে পারি। আমার মনে হয় আমি অল্প সময়ে যতটুকু সম্ভব অ্যাসিড কমপ্লায়েন্স কি এবং কেন সেটা দরকার সেটা ব্যাখ্যা করতে পেরেছি। ভাই আমার মতো একজন নন টেক ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি পুরো জিনিসটা আসলে ভাই বুঝতে পারছি। অ্যাসিড আসলে খুবই ভালো লাগছে আর কি ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা একটু নেক্সট একটা কোশ্চেনের দিকে আসলে ভাই একটু যেতে চাইবো, সেটা হচ্ছে আমরা ওস্তাদ থেকে দ্বিতীয়বারের মতো ডেটাবেস ফর সফটওয়্যার ডেভেলপার্স এই লাইভ কোর্সের সেকেন্ড ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা 29শে মে থেকে ব্যাচটা শুরু করব। সো যাদের যাদের ডেটাবেসকে তারা চাচ্ছেন হচ্ছে নেক্সট লেভেলে নিয়ে যেতে বা তাদের ডেটাবেসের নলেজকে, এটা এরকম কোনো জব না যেটা করলে হয়তো বা আপনি চাকরি পেয়ে যাবেন, এরকম কোনো কোর্স না। কিন্তু আপনি যদি অলরেডি কোনো একটা প্রজেক্ট নিয়ে বা কোনো একটা জবে যদি আপনি থাকেন এবং আপনি যদি চেয়ে থাকেন যে আপনার ডেটাবেসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে, ডেটাবেসের নলেজটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে, দেন আই থিঙ্ক দিস ক্যান বি এ গুড অপশন ফর ইউ অ্যান্ড প্রবাবলি there are two best mentors of database design in Bangladesh. তারাও এই কোর্সটার মধ্যে থাকবে। সো হোপফুলি চমৎকার একটা জার্নি হতে যাবে। তো এই জার্নিটা শুরু করার আগে জাস্ট হচ্ছে একটু আমি ইমরান ভাইয়ের কাছে আসলে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে ভাই, যখন বেসিক্যালি আপনারা অনেক টাইম নিছেন এই পুরো কোর্সটা ডিজাইন করার সময়, সো
কাদের কথা মাথায় রেখে বেসিক্যালি এরকম একটা প্রোগ্রাম আপনি হচ্ছে ভাই প্ল্যান করছেন? এটা একটা আমার কোশ্চেন, কারণ এরকম প্রোগ্রাম আসলে হচ্ছে বাংলাদেশে আমি দেখি নাই। আমি আমি আই মে বি রং, বাট হচ্ছে আমি আসলে হচ্ছে এভাবে দেখি নাই। তো এই জায়গায় যদি একটু ভাই ইমরান ভাই আমাদেরকে যদি গাইড করতেন যে কারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে, একদম জিরো জিরো বিগিনার, নাকি যারা কোনো একটা কোর্স করে নিজেকে ফুল স্ট্যাক ডেভেলপার দাবি করতেছে তারা, নাকি ইন্ডাস্ট্রিতে যারা 1 থেকে 3 বছর ধরে কাজ করতেছে তারা, নাকি 20 বছরের বেশি সময় ধরে যারা কাজ করতেছে তারা? একটু যদি ভাই ইমরান ভাই একটু আমাদেরকে এই বিষয়ে যদি গাইড করতেন। শিওর। শুরু থেকেই বলি, আমরা যখন আসলে এই কোর্স নিয়ে চিন্তা শুরু করলাম, তখন আমরা নিজেরা আলোচনা করছিলাম যে ডেটাবেস আসলে কার দরকার। তো সেই স্পেকট্রামে অনেক ধরনের লার্নারদের ডেটাবেসের নলেজ দরকার হয়। ফর এক্সাম্পল, যারা ডেটাবেস নিয়ে ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করছে তাদের দরকার হয়। যারা বেসিক্যালি ডাটাবেস নিয়ে রিয়েল লাইফে কাজ করে, কাজ করা বলতে সফটওয়্যার ডেভেলপাররা তারা কাজ করে, তাদের ডেটাবেস ডিজাইন করতে হয়, সফটওয়্যারের সাথে ফ্রেমওয়ার্কের সাথে ইন্টিগ্রেট করতে হয়, তাদের প্রয়োজন। আবার একই সাথে যারা ডেভঅপস নিয়ে কাজ করে, ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করে, তাদেরকে একটা ডেটাবেস সার্ভার ম্যানেজ করতে হয়, মেইনটেইন করতে হয়, ব্যাকআপ নিতে হয়, রেপ্লিকেশন করতে হয়। তাদেরও ডেটাবেসের স্কিলটা অনেক প্রয়োজন হয়। কিন্তু আমাদের কোর্সে আমরা আসলে এটাকে একটু লিমিট করেছি। যে এজন্য আমরা এটা মানে কোর্সের নাম ডেটাবেস, শুধু ডেটাবেস ডিজাইন বা ডেটাবেস স্কিমা এভাবে না রেখে আমরা বলেছি ডেটাবেস ফর সফটওয়্যার ডেভেলপার্স। তো যারা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, আমাদের কোর্সটা মূলত তাদের জন্য সাজানো। আপনার আপনি একটা বিগিনার হতে পারেন, আপনি এক্সপেরিয়েন্স হতে পারেন, আপনার ডেটাবেস নিয়ে হয়তো বিভিন্ন প্রজেক্ট আপনি অলরেডি করেছেন, কিন্তু আপনি নেক্সট লেভেলে যেতে চাচ্ছেন, সেরকম হতে পারেন। আপনারা ইউনিভার্সিটির শেষ দিকের স্টুডেন্ট হতে পারেন, যারা খুব শীঘ্রই জবে ঢুকবেন। আপনারা চাচ্ছেন যে জবে ঢোকার আগেই আপনার ডেটাবেসের একটা ভালো ফাউন্ডেশন যেন তৈরি হয়, যেন আপনারা একটা নতুন জবে ঢুকে সেখানে একটু ভালো কাজ করতে পারেন। অথবা আপনি হয়তো কয়েক বছর ধরে কাজ করেছেন, এখন আপনি প্রমোশন পেয়ে একটা লিডিং পজিশনে চলে এসেছেন। এখন আপনার কোম্পানির জন্য বা আপনার প্রজেক্টের জন্য ডেটাবেসকে এফিশিয়েন্ট করতে হচ্ছে, স্কেল করতে হচ্ছে, ভালো পারফরম্যান্স দিতে হচ্ছে। এই ধরনের চাহিদাগুলো এখন সামনে আসছে। এই সবকিছু চিন্তা করে আমরা এটা সাজিয়েছি, এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে এক্সাম্পল গুলো দিচ্ছি বা দিব আমাদের কোর্সে, এবং আমরা আমাদের যে অভিজ্ঞতা শেয়ার করছি, এগুলো বুঝতে হলে আপনার কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট কিভাবে কাজ করে সেটা মানে ডিরেক্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে আমি একটা বইয়ের মধ্যে একটা এক্সাম্পল দেখছি, সেটা নিয়ে এক্সপ্লেন করা আর আমাদের কোর্সের মধ্যে পার্থক্য হচ্ছে আমরা আপনাকে রিয়েল লাইফ সিনারিও নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একটা ই কমার্স অ্যাপ্লিকেশনে যখন একসাথে অনেক হিট হবে, তখন আপনি ডেটাবেসটা কিভাবে হ্যান্ডেল করবেন। আচ্ছা, একটা ট্রানজাকশন যখন আপনি করবেন, কি কি বিষয়ে খেয়াল রাখবেন। ডেটাবেস যখন অনেক বেশি ট্রাফিক হ্যান্ডেল করতে হচ্ছে, তখন কিভাবে ডেটাবেসের কোয়েরি পারফরমেন্স বাড়াবেন, ইন্ডেক্স করবেন কোন কোন ফিল্ড দিয়ে। ইন্ডেক্সিং কিন্তু খুবই সিম্পল একটা টপিক, এটা পড়ে নিলেই হয়, কিন্তু আসলে কোন কোন বিষয়ে ইন্ডেক্সিং করতে হবে এটা যে প্র্যাকটিক্যাল নলেজ। পাশাপাশি আমরা যেহেতু গত 15-20 বছর ধরে কাজ করে আসছি, প্রচুর প্রজেক্টে আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ কাজ করেছি, সেখান থেকে যে আমার অভিজ্ঞতাগুলো আমরা পেয়েছি যে কিভাবে আপনি কোন সিচুয়েশনে ডেভেলপমেন্টের কোন কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করবেন। এই যে বিষয়গুলো আমরা এনেছি এবং সামনেও আনতে যাচ্ছি, এগুলো আসলে ডেভেলপারদের জন্য দরকার, যারা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে রিয়েল লাইফে। তো সংক্ষেপে বললে, আপনি যদি এখন ডেভেলপার হয়ে থাকেন, তাহলে এই কোর্সের টপিকগুলো আপনাকে চিন্তা করে তৈরি করা, এবং আমরা অ্যাডমিনিস্ট্রেশনটাকে কম গুরুত্ব দিয়ে প্র্যাকটিক্যাল সফটওয়্যার এর মধ্যে ডেটাবেসের যে পার্টগুলো সেগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। আর আরেকটা বিষয় আমরা রেখেছি এবং শুরুতে, সেটা হচ্ছে যেটা মডেলিং করতে পারাটা, মানে অ্যাকচুয়ালি মাইসিকিউএল কে ইউজ করে কোয়েরি করা, ইনসার্ট করা, এগুলো অনেকেই করতে পারে, কিন্তু তারও আগে একটা বিজনেস প্রবলেম বা একটা সফটওয়্যারের স্পেসিফিকেশন দেখে তার ডেটা মডেলটা কিভাবে তৈরি করতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা আমরা অনেকাংশে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এটার পিছনে আমরা শুরুতে একটা লম্বা সময় দিয়েছি। অ্যাটলিস্ট 2-3টা ক্লাস আমরা যেটা মডেলিং নিয়ে ক্লাস করাই, যাতে আপনার মাথায় সেই জিনিসটা সুন্দরভাবে বসে যায়, ফাউন্ডেশনটা আরো স্ট্রং হয়। তার উপর আমরা ডেটাবেসের অন্যান্য কোয়েরিজ, এটা ওটা, রেপ্লিকেশনস, ইন্ডেক্সিং, সেই জিনিসগুলো তারপরে শিখি। মনে হয় উত্তর দিতে পেরেছি, বা ফার্দার জি কোয়েশ্চেন থাকলে অবশ্যই। জি ভাই, আমরা অবশ্যই নেক্সট কোশ্চেনের দিকেও যাব। সো এই জায়গাতে হচ্ছে আহ, আমি একটা কোশ্চেন নিতে চাইবো, যেটা আহমেদ শামীম হাসান শাওন ভাইয়ের একটা কোশ্চেন।
যারা মার নিয়ে কাজ করে তারা সব প্রজেক্টেই মঙ্গোডিবি বা হচ্ছে নন রিলেশনাল ডেটাবেস তারা আসলে ব্যবহার করা ট্রাই করে। আবার যারা অন্য স্ট্যাক যেমন লারাভেল নিয়ে কাজ করে তাদের প্রথম পছন্দ থাকে রিলেশনাল ডেটাবেস। কিন্তু ডেটাবেস কোনটা হবে, এটা কি কোনো একটা স্পেসিফিক স্ট্যাক বা আমি কোনটা পারি সেটার উপর ভিত্তি করে ডিসাইড করা উচিত নাকি রিকোয়ারমেন্ট দেখে ডিসাইড করা উচিত? যদি এটা একটু আনিস ভাই যদি একটু কভার করতেন। ধন্যবাদ শামীম ভাই। আচ্ছা ভাই, এটা তো বেসিক্যালি এই প্রশ্ন যখন সামনে আসে, মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে উত্তরটা দিয়ে দেই সেটা হচ্ছে অবশ্যই আহ, আমার রিকোয়ারমেন্টটা বুঝে সেই রিকোয়ারমেন্ট সার্ভ করতে পারবে যে টাইপের ডাটাবেস, সেই টাইপের ডাটাবেস গুলো থেকে যে ডাটাবেসে আমার এক্সপার্টিস বেশি সেটা চুজ করা উচিত। এটা হচ্ছে বেসিক অ্যান্সার। এর সাথে আরো কয়েকটা বিষয় আসলে বলে নেওয়া দরকার। একটা বিষয় হলো টিমের স্ট্রেংথ কোনটাতে বেশি। টিমের স্ট্রেংথের বিষয়টা শুরুর দিকে না থাকলেও, মানে শুরুর দিকে অতটা জরুরি মনে না হলেও, যখন একটা অ্যাপ্লিকেশন প্রোডাকশন লেভেলে যায় তখন এমন অনেক চ্যালেঞ্জ সামনে আসতে থাকে যেগুলো ওই বেসিক নলেজ দিয়ে হয় না। হ্যাঁ, সো ওই জায়গায় তখন আসলে টিমের এক্সপার্টিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি একটু আগে যেটা আলাপ করছিলাম, যদি আমার অ্যাপ্লিকেশন হয় যে যেটা ট্রানজেকশনাল ডাটা হ্যান্ডেল করবে, তাহলে আমি রিলেশনাল ডাটাবেস গুলোর মধ্যে থেকে কোনো একটাকে চুজ করবো। কোনো একটার মধ্যে কোনটা, যেটা আমার অ্যাপ্লিকেশনের নিডও সার্ভ করতে পারবে এবং আমার টিমেরও যেটাতে এক্সপার্টিস আছে। আবার যদি এমন হয় যে না, আমার টিম আসলে মঙ্গোডিবিতে ভালো এবং আমার যে অ্যাপ্লিকেশন সেটা আসলে মঙ্গোডিবি দিয়ে আমি ম্যানেজ করে ফেলতে পারবো, আমার এরকম ব্যাংকিং অ্যাপ্লিকেশন না বা হাইলি ট্রানজাকশনাল কনসিস্টেন্সি লাগবে এরকম না, আমার ইভেনচুয়াল কনসিস্টেন্সি দিয়ে হয়ে যাবে। মানে বিষয়টা যদি আপনি এভাবে চিন্তা করেন, ওই যে আমরা যেটা বলছিলাম ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 1 টাকা ট্রানজাকশন হলেও সেটা ইমিডিয়েটলি আপনার ফোরকাস্ট হওয়া দরকার, ইমিডিয়েটলি সেটা অন্য সব আহ, যারা ডাটাবেজে কানেক্টেড, যারা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট বলতে ইউজার, অন্য সিস্টেম, সবার কাছে ওই আপডেটেড স্টেটটা ইমিডিয়েটলি থাকা দরকার ব্যাংকিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। কিন্তু যদি আমার হয় সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন এবং সেখানে একটা পোস্টের লাইকের সংখ্যা কত সেটা আমি দেখাতে যাই, তো সেটা যদি 299 থেকে 300 হয় এবং সেই চেঞ্জটা 3 সেকেন্ড পরেও দেখানো হয়, এতে করে আসলে খুব বেশি কিছু যায় আসে না। হ্যাঁ, সো আসলে আমার অ্যাপ্লিকেশনের নিড বুঝে, যদি আমাকে এমন হয় যে বিভিন্ন রিজন আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে, আমার শার্ডিংটা খুব ইম্পর্টেন্ট, শুধু অ্যাপ্লিকেশন দেওয়া হবে না এবং মাল্টি মাস্টার দরকার। সো আসলে আমার কি কি দরকার আমার অ্যাপ্লিকেশনের নিড সার্ভ করার জন্য, সেটা বুঝে আমাকে ডাটাবেস চুজ করতে হবে। এবং সেকেন্ড প্রায়োরিটিতে অবশ্যই টিমের স্ট্রেংথটাও আমাকে কেয়ার করতে হবে। যদি এখন এই দুটোর মধ্যে মিল না হয় বলতে, আমার অ্যাপ্লিকেশন হচ্ছে ট্রানজাকশনাল ডাটাবেস, আমার অ্যাপ্লিকেশন ডিজার্ভ করে যে একটা ট্রানজাকশনাল ডাটাবেসই আমি ইউজ করব, কিন্তু হয়তো আমার টিমের মধ্যে ট্রানজাকশনাল ডাটাবেসের এক্সপার্টিস আছে এরকম কেউ নেই, তাহলে কি করব? আমরা সবাই হয়তো আমরা NoSQL দিয়ে কাজ করেছি, বা আমরা সবাই ক্যাসেন্ড্রা বা এমন কোনো ডাটাবেস দিয়ে কাজ করেছি যেটা দিয়ে আমি আসলে আমার অ্যাপ্লিকেশনের সাথে পুরোপুরি মিলবে না। তখন আসলে আমাকে টিম মেম্বার হায়ার করতে হবে, টিম মেম্বারদেরকে পড়াশোনা করে এক্সপার্টিস গেইন করতে হবে। কিন্তু এটা করা যাবে না যে না, আমরা সবাই মঙ্গোডিবি পারি, মঙ্গোডিবি নিয়ে কাজ করি, বা আমরা সবাই মাইস্কুয়েল পারি এবং মাইস্কুয়েল নিয়ে কাজ করি, কিন্তু আমার অ্যাপ্লিকেশনের জন্য এটা বেস্ট সুইটেড ডাটাবেস না। কিন্তু যেহেতু আমরা এটাই পারি, এটা নিয়ে কাজ শুরু করে দিলাম, এটাও করা যাবে না। অ্যাপ্লিকেশনের নিডটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে হবে এবং এর সাথে সাথে টিমের স্ট্রেংথটাও বিল্ড করতে হবে, বা টিমের স্ট্রেংথ যে ডাটাবেসে আছে সেই ডাটাবেস পিক করার চেষ্টা করতে হবে। এই দুইটা ইম্পর্টেন্ট, তবে এতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্টে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। টিমের স্ট্রেংথ প্রয়োজনে আমি হায়ার করে হোক, লেখাপড়া করে হোক, এটা আমি ধীরে ধীরে অ্যাকোয়ার করে নিতে পারবো। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে যেটা হচ্ছে মিরবাহার নুরুল আমিন ভাইয়ের কাছে, যে ভাই একটা কোশ্চেন করছেন, সরি ভাইদের কাছে আমার প্রশ্ন, কখন ডাটাবেস পার্টিশন করতে হবে বলে মনে করবো আমরা, এবং কি কি বিষয় খেয়াল রাখতে হবে পার্টিশন করার সময় আমাদের? ইমরান ভাই যদি একটু আনসার করতেন। শিওর। ডেটাবেস পার্টিশনিং করাটা আসলে আসবে ডেটাবেজের মানে কোনো একটা স্পেসিফিক চাহিদা থেকে। ফর এক্সাম্পল, আমরা পার্টিশন করার জন্য সবচেয়ে কমন যেই রিজনটা আসে যে ডেটাবেজের কোনো একটা স্পেসিফিক টেবিলে রো সংখ্যা এত বেশি হয়ে গেছে যে সাধারণ কোনো কুইরি চালালেও সেটা আসলে প্রচুর সময় লেগে যাচ্ছে সেই কুইরিকে ডাটা রিট্রিভ করে নিয়ে আসার জন্য। তখন আমরা চিন্তা করি, ঠিক আছে, ডেটাকে কিভাবে পার্টিশন করলে আমি সাধারণত যেই কোয়েরি গুলো আমার চালানো লাগে বা যে ধরনের ডেটা নিয়ে কাজ করতে হয় সেটার উপরে লোড কমে যাবে। ফর এক্সাম্পল, আমার যদি একটা খুবই
অ্যাক্টিভ ই কমার্স থাকে বা কোনো শিপিং ডেলিভারি সার্ভিস থাকে, সেখানে প্রতিনিয়ত ডেইলি প্রচুর ট্রানজাকশন হচ্ছে। তো সেই ধরনের অ্যাপ্লিকেশনে আমার হয়তো গত ১ মাসের ডেটা দেখলেই আমার জন্য যথেষ্ট। তার মাধ্যমে আমি আসলে আমার হাতে কি কাজ আছে, কোন অর্ডার পেন্ডিং আছে এবং কোন অর্ডারের রিপোর্টিং করা দরকার সেগুলো সব করতে পারবো। আর খুব বেশি প্রয়োজন হলে হয়তো ৩ মাসের ডাটা পর্যন্ত গেলেই যথেষ্ট। এর আগের ডাটাগুলো আমার লাগবে, বাট অ্যাক্টিভলি সবসময় লাগবে না। তখন আমি যেটা করতে পারি যে সময়ের উপর ভিত্তি করে পার্টিশন করে ডেটাগুলোকে সেপারেট টেবিলে সরিয়ে রাখতে পারি। সেটা হতে পারে মাস ভিত্তিক, সেটা হতে পারে বছর ভিত্তিক, অথবা অন্য কোনো স্ট্র্যাটেজি যেটা ওই বিজনেসের সাথে যায়। হয়তো স্ট্যাটাস ওয়াইজ আলাদা থাকতে পারে। আবার কিছু ইন্ডাস্ট্রিতে আছে যে ডাটা আসলে ১২-১৩ বছর পর্যন্ত রাখাই লাগবে। এর আগে কোনো ডাটাকে কোনো কিছু করা যায় না। সেক্ষেত্রে সেপারেট একটা ডেটাবেজ বা সেপারেট টেবিলে এটাগুলোকে ভাগ করে রাখা। এটা যে প্রসেসটা, এটাকেই বলে পার্টিশনিং। আর পার্টিশনিং যেটা বললাম যে পার্টিশনিং কখন করব? যখন আসলে পার্টিশনিং করার জন্য চাহিদাটা তৈরি হবে। মানে সব Right. ধরনের অপটিমাইজেশন টেকনিক এপ্লাই করার পরও আসলে আমার অ্যাপ্লিকেশনের কোয়েরিটাই আসলে এরকম বা ডেটার পরিমাণ আসলে এতই বেশি যে পার্টিশনিং করা ছাড়া সিস্টেমকে আর অপটিমাইজ করার উপায় নেই। তখন আসলে পার্টিশনিং করতে হবে। আর পার্টিশনিং এ খেয়াল করার বিষয় হচ্ছে আমার যে এন্ড ইউজাররা সিস্টেমটা ইউজ করতেছে তাদের যে 80-90% বা 95% যে ইউজ কেস সেটা হ্যান্ডেল করার মতো ডেটা যেন আমার অ্যাক্টিভ পার্টিশনে থাকে এবং Right. যদি তার মধ্যে ডাটাটা না থাকে তাহলে অন্যান্য পার্টিশন অ্যাক্সেস করার জন্য কোনো না কোনো একটা উপায় আছে। ঠিক আছে, আমি গত ১ বছরের ডাটা অ্যাক্টিভলি সিস্টেমে দেখতে পাচ্ছি, বাট এর আগের ডাটাগুলো দেখতে হলে আমাকে সেপারেট একটা প্যানেল দেওয়া আছে বা সেপারেট একটা ছোট অ্যাপ্লিকেশন করা আছে। সেখান থেকে চাইলে আমি আগের ডাটাগুলো অ্যাক্সেস করতে পারি। এই বিষয়গুলো খেয়াল রেখে পার্টিশন করাটা উচিত। ওকে, ঠিক আছে তাহলে থ্যাংক ইউ। এই কোশ্চেনটা আমরা মোটামুটি হচ্ছে নিয়ে পেলাম এবং তার আনসারটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, ইমরান হোসেন ভাই একটা কোশ্চেন ছিল, আমার একটা প্রশ্ন দুই ভাইয়ের কাছে। একটা অ্যাপ্লিকেশনে বিভিন্ন সার্ভিস আলাদা আলাদা ডিজাইন করা আছে, যদি তার একটা সিঙ্গেল ডাটাবেজে কানেক্টেড থাকে তাহলে কি মাইক্রো সার্ভিস বলা যাবে নাকি আলাদা আলাদা ডাটাবেস থাকতে হবে? প্রশ্নটা হলো মাইক্রো সার্ভিসের জন্য কি আলাদা ডিবি হতেই হবে, আলাদা ডাটাবেস কি হতেই হবে কিনা? আনিস ভাই যদি একটু বলতেন। না, এখানে আসলে রসইটা বাদ দিলে বাকিটা ঠিক ছিল। মানে উনি যে প্রশ্নটা করছেন যে আলাদা আলাদা ডাটাবেস কি হতেই হবে, না ভাই আসলে হতেই হবে এভাবে বলা যায় না। মাইক্রো সার্ভিস তো একটা অনেক ব্রড টার্ম। তো মাইক্রো সার্ভিসে সার্ভিস কিভাবে আলাদা করা হবে, সার্ভিস গুলো কিভাবে একে অন্যের সাথে ডাটা শেয়ার করবে, কিভাবে তারা একে অন্যের সাথে কানেক্ট করবে, এটার অনেক ধরনের প্যাটার্ন আছে। সো একটা কমন প্যাটার্ন আমরা যেটা সহজেই বুঝি, প্রত্যেক সার্ভিস তার নিজের ডাটাবেস নিজে মেনটেন করবে, অন্য সার্ভিসের সাথে সে এপিআই দিয়ে ডাটা শেয়ার করবে। এটা হচ্ছে একটা একটা প্যাটার্ন। সাথে আমার হয়তো সার্ভিস আছে ২১টা কিন্তু ডাটাবেস আছে ৬টা। প্রত্যেক ডাটাবেস নির্দিষ্ট কিছু সার্ভিসের ডাটা হোল্ড করে, আবার কিছু সার্ভিস মাল্টিপল ডাটাবেস ইউজ করে, এটাও হতে পারে। তো এটা আসলে অ্যাপ্লিকেশনের সাইজ কতটুকু, তার মানে আমার কি পরিমাণ থার্ড পার্টি সিস্টেম এটার সাথে কানেক্টেড, কতগুলো সার্ভিস এটার সাথে কানেক্টেড, অনেক কিছুর উপর বেস করে আসলে এটা তৈরি করা হয়। বিষয়টা এমন না যে আমি আরেকটা মাইক্রো সার্ভিস করলাম মানেই আমাকে আরেকটা ডাটাবেসে যেতেই হবে, তা না। হ্যাঁ, অনেক অনেক সময় এটাই প্যাটার্ন যে প্রত্যেক সার্ভিস তার ডাটা মেনটেন করবে এবং ডাটা শেয়ারিং শুধুমাত্র এপিআই দিয়ে হবে। তবে অনেক ক্ষেত্রে বিষয়টা তা না, অনেক ক্ষেত্রে ডাটা শেয়ারিং এপিআই দিয়েও হয়, ডাটাবেজের মাধ্যমেও ডাটা শেয়ারিং হয় এবং অনেক ক্ষেত্রে এরকম হয় যে ভিন্ন ভিন্ন সিস্টেমও কিন্তু একই ডাটাবেস দিয়ে ডাটা শেয়ার করে। তো আসলে প্যাটার্ন অনেক রকম আছে। আপনার প্রশ্নের সিম্পল উত্তরটা হচ্ছে না, মানে আলাদা ডাটাবেস থাকতে পারে, তবে থাকতেই হবে এমন না। আচ্ছা, এই কোশ্চেন একটু নেওয়া উচিত, কারণ একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন হয়, অনেকে এই ধরনের কোশ্চেন গুলো করে যে এই কোর্সে কি ডেটাবেজের অ্যাডভান্সড বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন কিনা। সো সবার প্রথমে হচ্ছে ভাইয়া, মানে আমরা বেসিক টু অ্যাডভান্স, অ্যাডভান্স টু বেসিক এই ধরনের আলোচনার মধ্যে ফার্স্টে না গিয়ে আমি হচ্ছে কমেন্ট সেকশনে আমাদের কোর্সের যে আউটলাইনটা সেটা শেয়ার করে দিছি। শেয়ার করে হচ্ছে একটা লিঙ্ক শেয়ার করছি, যেটার মধ্যে ভিজিট করলে আপনি স্টাডি প্ল্যান সেকশনে পুরো কোর্সের আউটলাইনটা দেখতে পারবেন। সো আই থিঙ্ক আপনার জন্য ভাইয়া, যেমন আমার জন্য যদি বলেন, আমার জন্য কথার কথা ডেটাবেস শব্দটাই আমার জন্য অ্যাডভান্সড। ঠিক আছে, তো হচ্ছে আপনার জন্য কোনটা বেসিক বা আপনার জন্য কোনটা অ্যাডভান্স সেটা একটু কাইন্ডলি একটু স্টাডি প্ল্যান থেকে দেখে নিতে পারেন। আর এটা ছাড়াও অ্যাজ এ মানে কমিউনিটি মেম্বার হিসেবে বা কমিউনিটি পার্সপেক্টিভ থেকে যদি ইমরান ভাই যদি একটু এই জায়গায় আনসার করতেন যে অ্যাডভান্স বিষয়গুলো আসলে আলোচনা করা হবে কিনা। অ্যাডভান্স বিষয়ে আলোচনা করার জন্য আমরা কোর্সের শেষের দিকে কয়েকটা চ্যাপ্টার রেখেছি।
এটা হাই লেভেলে, কিন্তু পুরো কোর্সটাই অ্যাডভান্স কোর্স না। কারণ এখানে আসলে যারা আহ, আসবেন বলে আমরা মনে করি তাদের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স থাকার সম্ভাবনা আছে। কেউ হয়তো 1 বছর কাজ করেছে, কেউ হয়তো মাত্র শুরু করেছে, কেউ হয়তো 5 বছর কাজ করেছে। ইভেন আমাদের গত ব্যাচেও এরকম ডেভেলপাররা ছিলেন যারা 10-12 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকার পরও এসছে। যে হয়তো একটা টপিক বা দুইটা টপিক তাদের আর একটু ডেপথে যাওয়া দরকার। সো কোর্সের মধ্যে বিভিন্ন কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করেছি, তবে হ্যাঁ, আস্তে আস্তে কমপ্লেক্স টপিকের দিকে যাওয়া হয়েছে। শেষের দিকে 3-4টা স্পেসিফিক মডিউল আছে যেখানে আমরা কিছু কিছু অ্যাডভান্স টপিক আলোচনা করেছি। পাশাপাশি রিয়েল লাইফ সিনারিও নিয়ে 2-3টা ক্লাস আছে, সেখানে আমরা অবভিয়াসলি রিয়েল লাইফ সিনারিওতে তো এই যে জিনিস নিয়ে আলোচনা করে লাভ নাই, সেটা তো আগেই কভার হয়ে যাবে। ওইখানেও বেশ কিছু টপিক আসবে যেগুলো মোটামুটি অ্যাডভান্স। তো এই পুরো কোর্সটা কিন্তু অ্যাডভান্স না। পুরো কোর্সটার মধ্যে বিভিন্ন কমপ্লেক্সিটি টপিকে আলোচনা হবে, কিছু অ্যাডভান্স জিনিসও থাকবে। ওকে, থ্যাংক ইউ। আর চঞ্চল বিশ্বাস ভাই একটা কোশ্চেন করছেন যে হচ্ছে ভাই পার্টিশন করলে তো একটা টেবিল ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কেন আলাদা টেবিল বা আলাদা ডেটাবেজের রেকর্ড গুলো নেওয়া হবে? এটা যদি একটু আহ, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আচ্ছা ইমরান ভাই শুরু করুন। আচ্ছা, এখানে আমরা আসলে পার্টিশন ওয়ার্ডটা যখন বলছি, পার্টিশনের কিন্তু আমরা পার্টিশন বলতে যেটা বুঝি, ডাটাবেজ পার্টিশনের যে ফিচার দেয়, যেটা দিয়ে আমরা কোনো কির ভিত্তিতে বিভিন্ন লজিক দিয়ে আলাদা আলাদা ডাটাবেজে ছোট ছোট অংশ নিতে পারি, এটা আমরা বেসিক যেটা পার্টিশনটা বুঝি সেটা। কিন্তু ইমরান ভাই যে কথাটা তখন বলেছিলেন যে আমরা পার্টিশন কখন করব, যখন পার্টিশনের চাহিদা তৈরি হবে। এই চাহিদার উপর ভিত্তি করে পার্টিশন কিন্তু আবার ভিন্ন ভিন্ন ধরনের হয়। কখন আমরা ভার্টিক্যাল পার্টিশনে যাই, কখন হরাইজন্টাল পার্টিশনে যাই। আমরা ডাটাবেজের ফিচারের যে পার্টিশনটার কথা বলছি, এতে করে আমরা কিন্তু আসলে হরাইজন্টাল পার্টিশনের কথাই বোঝাচ্ছি। হরাইজন্টাল পার্টিশন মানে ধরি আহ আমি ই কমার্স সাইটের এক্সাম্পল দিতে অনেক সময় পছন্দ করি, কারণ এটা সবাই সহজে বোঝে। আমাদের একটা ই কমার্স সাইট আছে যেটা সারা বাংলাদেশে সব ডিস্ট্রিক্টে ইউজ হয়। এখন আহ, সব ডিস্ট্রিক্টে ইউজ হলেও হয়তো শিপিংটা আলাদা আলাদা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা মেথডে হ্যান্ডেল হয়। তো এই ধরনের কেসে আমরা অনেক সময় হরাইজন্টাল পার্টিশন করে ডাটাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করি, যাতে একই ট্রানজাকশনের মধ্যে যে ডাটাগুলো অ্যাক্সেস করতে হবে সেটা একটা নির্দিষ্ট পার্টিশনে থাকলে এটা অনেক ফাস্টার রেসপন্স করবে। এর বাইরেও ইমরান দা আরেকটা যে পয়েন্ট উল্লেখ করেছিলেন যে আলাদা ডাটাবেজে সরিয়ে নেওয়ার কথা, ওইটা একটু এক্সপ্লেন করলেই আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, আমি ভার্টিক্যাল পার্টিশনের কথাটা বলিনি, সেটাও একটু বলে নেই। অনেক ক্ষেত্রে যেটা হয়, আমার একটা ডাটাবেজে হয়তো 79টা কলাম। এখন 79টা কলাম হওয়ার ফলে আমি যখন এই একটা টেবিলে 79টা কলাম, এই টেবিলে কোয়েরি করতে গেলে সেই কোয়েরি গুলো স্লো হবে, স্বাভাবিক, ডাটা সাইজ অনেক বেশি। এবং এই পুরো টেবিল আমি ইন্ডেক্স করতে গেলেও যদি অনেকগুলো কলাম ইন্ডেক্স করতে হয়, সেটাও আমার নাম্বার অফ ইন্ডেক্স বেড়ে যাবে। ইন্ডেক্স ম্যানেজমেন্টেরও আবার কস্ট আছে। তো আমি যদি একটু অ্যানালাইসিস করে দেখি আগে, যে এই যে 79টা কলাম আমার রেগুলার ডেইলি বেসিসে যে কোয়েরি গুলো হচ্ছে, সেই কোয়েরি গুলো কোন কলাম গুলো বেশি ব্যবহার হয়, তাহলে হয়তো দেখা যাবে যেখানে 6টা কলাম আছে যেগুলো ডেইলি আমার হয়তো 1 লাখ বা 1 লাখ বার বা 5 লাখ বার অ্যাক্সেস হয়, সাথে আরো যে কলাম গুলো আছে সেগুলো হয়তো রিপোর্টিং এ ইউজ হয়, কিছু রেয়ার সিনারিওতে ইউজ হয়, যেগুলো হয়তো মাসে কয়েকবার অ্যাক্সেস হয়। আর যদি আমি এভাবে প্যাটার্ন গুলো ডিফাইন করতে পারি যে আমার ডাটা অ্যাক্সেস প্যাটার্নটা কিরকম, আমার অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভ আমার ডাটা কিভাবে অ্যাক্সেস হয়, এই প্যাটার্নটা আমি অ্যানালাইসিস করে কিছু কিছু সময় টেবিলকে আমরা ভার্টিক্যালও পার্টিশন করতে পারি। তার মানে যেগুলো ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসড কলাম সেগুলোকে আলাদা টেবিলে রাখা, এবং রেয়ারলি অ্যাক্সেসড কলাম গুলোকে আলাদা টেবিলে সরিয়ে নেওয়া। সো আমার রেগুলার অপারেশন গুলো ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেসড কলাম গুলো নিয়ে যে টেবিল সেখান থেকে হবে, এবং যখন আমার টাইম টু টাইম রেয়ার কেস গুলোতে অন্য কলাম গুলো অন্য ইনফরমেশন গুলো দরকার হবে, তখন আমি এডিশনাল টেবিলে জয়েন করব। এটা অন্য এক ধরনের সেপারেশন। ইমরান ভাই যে কেসটা বলেছিলেন সেটাতে আসি এবার। ধরি একটা আমরা ই কমার্সের এক্সাম্পলই বলি। আমি একটা প্রোডাক্ট অর্ডার করলাম, সেই প্রোডাক্ট গুলোর প্রোডাক্ট টেবিলে আপডেট হলো, শিপিং টেবিলে আপডেট হলো, এরপর সেই প্রোডাক্টে ডেলিভার হলো, ডেলিভারি কনফার্মেশন হয়ে গেল, ইউজার এসে সেই প্রোডাক্টে একটা রিভিউ দিয়ে গেল। এটা হয়ে যাওয়ার 1 মাস পর বা ধরি 2 মাস পর এই অর্ডারের ডাটাটা, আমি কি কি অর্ডার করেছিলাম এবং কোন শিপিং মেথড দিয়ে কখন এই ডাটাটা আমি রিসিভ করেছিলাম, এই যে টোটাল ডাটাটা, এটা আমার 1 মাস পর কি আর দরকার হয়? খুব বেশি দরকার হয় না। সো এই যে কখন কোন ডাটা কতদিন পর্যন্ত দরকার হয় না, এটার জন্য কিছু পলিসি সেট করা লাগে। এটাকে বলা হয় ডাটা রিটেনশন পিরিয়ড, যে কোন ডাটা আমার কতদিন পর্যন্ত থাকতে হবে। এই ডাটাটা এই সময়টা যখন পার হয়ে গেল, তখন আসলে আমি যদি এই ডাটা স্টিল আমার অপারেশনাল টেবিল গুলোতে রেখে দিই, এই ডাটা জমতে থাকবে ধীরে ধীরে এবং আমার ডাটাবেসকে স্লো করতে থাকবে।
সো বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওই যে রিটেনশন পিরিয়ড যেটা আসলে ম্যানেজমেন্ট কর্তৃক এপ্রুভ এবং রেগুলেটরি কর্তৃক এপ্রুভ হওয়ার বিষয়টা কি, ওই যে মেম্বার যেটা বললো, ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রিতে হয়তো হেলথ সেক্টরে একরকম, তারপর ব্যাংকিং সেক্টরে একরকম, এখানে কোন ডাটা কতদিন পর্যন্ত আমাকে অ্যাক্টিভ রাখতে হবে সেটার কিছু ল আছে। তো ওগুলো মেনটেন করে আমি যে ডাটা যতদিন পর্যন্ত অপারেশনাল টেবিলে রাখা দরকার ওই সময় পর্যন্ত রেখে এরপর সেগুলোকে আলাদা করে ডিফারেন্ট আরেকটা ডাটাবেজে নিয়ে যাওয়া, যাতে করে আমার হয়তো অর্ডার 1 বছর পর আমার ডাটাবেজে অর্ডার আছে 20 লাখ, এই 20 লাখ থেকে হয়তো 1.5 লাখ অর্ডার হচ্ছে যেগুলো গত 1 মাসের মধ্যে এবং যেগুলো অ্যাক্টিভ এখনো, যেগুলো এখনো শিপিং হচ্ছে, কিছু রিসিভ করেছে, কিছু রিভিউ দেওয়া হচ্ছে। এর বাইরে আমার আরো যে 18.5 লাখ ডাটা যেটা এখন আমার কোনো ইউজ নেই, হয়তো আমি ইয়ার বেসিসে যদি রিপোর্টিং তৈরি করতে চাই তখন আমার ইউজ হয়, এই যে রেয়ারলি অ্যাক্সেস ডাটা বা অ্যাক্সেস হবে না যেগুলো এরকম ডাটা, সেটাকে আলাদা টেবিলে সরিয়ে নেওয়ার ফলে আমি হিউজ ইমপ্রুভমেন্ট পাবো আমার ডাটাবেজের পারফরমেন্সে। এটা আমি একটা এক্সাম্পল বললাম। এভাবে ব্যাংকিং সেক্টরে, হেলথ সেক্টরে, সব সেক্টরে কিন্তু রিটেনশন পলিসি আছে, ডাটা আমাকে কোন ধরনের ডাটা কতদিন রাখতে হয়। সো ওটার উপর বেস করে এই লজিক গুলো ডিজাইন করা যায় যে কোন ডাটা আমি কতদিন পর সরিয়ে নিতে পারবো মূল অপারেশনাল টেবিল গুলো থেকে। ওকে ভাই, আমাদের লাস্ট একটা কোশ্চেন নিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের কিউএনএ সেশনটা শেষ করব। সেটা হচ্ছে নাহিদ বিন আজহার একটা কোশ্চেন করছেন। আসসালামু আলাইকুম ভাই, একটা টেবিলে যদি বিলিয়ন রো থাকে এবং সেটার সাথে কয়েকটা টেবিলের রিলেশন আছে, সেখান থেকে অপটিমাইজড ওয়েতে ডেটা কোয়েরি করার বেস্ট ওয়ে কি হতে পারে? ইমরান ভাই যদি একটু ওয়ালাইকুম আসসালাম। বিলিয়ন রো যদি থাকে এবং রিলেটেড টেবিলে ডেটা থাকে, রিলেটেড টেবিলগুলোতে ডেটা সাইজ কতটুকু বেশি কম সেটাও এই সিনারিওতে চলে আসবে। কারণ যখনই একটা আমাদের কাছে এরকম রিকোয়ারমেন্ট আসছে যে বিলিয়ন রো, তার মানে এটা খুবই স্পেসিফিক একটা কেস, যেটাকে প্রপারলি হ্যান্ডেল করতে হবে। এটা খুবই কনটেক্সট স্পেসিফিক হওয়ার কথা, যে একদম স্পেসিফিক একটা সিনারিওতে ডেটাটা কিভাবে রিট্রিভ হবে। তবে এখানে হাই লেভেলে দুটো প্রাইমারি স্ট্র্যাটেজি সবসময় ইউজ হয়। একটা তো স্বাভাবিক, আমরা টেবিলগুলোকে জয়েন করে নিয়ে ডেটা আনবো, কিন্তু বড় বড় টেবিলে জয়েন করতে গেলে এই জয়েনের এফিসিয়েন্সিটা খুব ডিপেন্ড করবে, এবং অনেক সময় টেবিল লক হতে পারে, অনেক সময় জয়েন করে কুইরি আনার এক্সিকিউশন টাইম অনেক বেশি হয়ে যেতে পারে। এক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ইউজ করা হয় যেটা শুনলে মনে হবে এটা হয়তো এফিসিয়েন্ট না, এটা হচ্ছে সেপারেট সেপারেট কুইরি করে ডাটাগুলোকে নিয়ে আসা। আমার হয়তো প্রাইমারি টেবিলের একটা ফিল্টারিং করে ডেটা আনার পর একটা রো সেট তৈরি হলো, যে ঠিক আছে হয়তো সেটা রিটার্ন করলো 100 বা 200 ডেটাবেজের, মানে 200 রেকর্ড, তার সাথে রিলেটেড আরো 3-4টা টেবিল থেকে আমার ডেটা কালেক্ট করতে হবে। So, একটা কমপ্লিকেটেড বড় জয়েন কোয়েরি না লিখে এটা অনেক সময় অনেক সহজ হতে পারে, যে ঠিক আছে আমি এই আইডি গুলোকে প্রথমে নিয়ে রিলেটেড টেবিল গুলো থেকে সাবসিকুয়েন্ট কোয়েরি করে নিয়ে আসলো। তো প্রত্যেকটা কোয়েরি আসলে স্মল হলো, প্রত্যেকটা কোয়েরি আসলে ইন্ডেক্স গুলোকে প্রপারলি ইউজ করতে পারলো, পরবর্তীতে অ্যাপ্লিকেশন এন্ডে আমি এটাকে জয়েন করে নিলাম। আবার মাঝে মাঝে একটা গ্রাউন্ডও হতে পারে। এই পুরো অপারেশনটা আসলে ডেটাবেজ এন্ট্রি একটা স্টোর প্রসিডিউর দিয়ে হতে পারে, বা একটা ম্যাটেরিয়ালাইজ ভিউ দিয়ে হতে পারে। সেখানে আমি একটা কোয়েরি করলে সে বেসিক্যালি মাল্টিপল টেবিল থেকে মাল্টিপল কোয়েরি করে ডেটা এনে পরবর্তীতে ফাইনাল রেজাল্টটা আমার কাছে দিল। এখন হাই লেভেলে দুটোই ওয়ে, একটা হচ্ছে জয়েন করে করা, একটা হচ্ছে গিয়ে সেপারেট কোয়েরি করে ট্রাই করা। আর একটা স্পেসিফিক কেসে কোনটা বেশি উপকারী এটা আসলে ওই যে কোয়েরি করে দেখে বুঝতে হবে। যেমন আমরা বলে থাকি যে কোনো কোনো স্পেসিফিক কোয়েরি যদি সময় বেশি লাগে, তাহলে মাইসিকিউএল এর এক্সপ্লেন কিওয়ার্ড দিয়ে, অ্যানালাইজ কিওয়ার্ড দিয়ে সেগুলোকে অ্যানালাইজ করে দেখা যে আসলে কি এই কোয়েরিটা এফিশিয়েন্টলি জয়েন দিয়ে রান করা পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি পসিবল না হয় তাহলে সেপারেট কুইজে চলে গিয়ে সেখান থেকে আনাটা একটা মানে ভালো পলিসি। শুনতে মনে হতে পারে এতগুলো কোয়েরি করব কেন, কিন্তু অনেক ক্ষেত্রে এতগুলো কোয়েরি করাটা একটা বড় কোয়েরি করে টেবিল লক করে ফেলার থেকে বেটার। আর ভিউজ, ম্যাটেরিয়ালস ভিউ ইউজ করে করতে পারলে সেটারও একটা ইউজ কেস আছে। আনিস ভাই একটু মানে, অল্প বলতে পারেন। আনিস ভাই, আপনি ভাই মিউট হয়ে আছেন। মনে ছিল না। তো যেটা বলছিলাম, ম্যাটেরিয়ালাইজ ভিউ ইউজ করতে পারার কেসটা আসলে খুবই স্পেসিফিক, মানে এটা হয়তো সব ধরনের অপারেশনের ক্ষেত্রে ইউজ করা যাবে না, কিন্তু যেখানে ইউজ করার সুযোগ আছে সেটা এই ধরনের কেসগুলোতে পারফরমেন্স অনেক হাই করতে পারে। ম্যাটেরিয়ালাইজ ভিউটা মানে যেমন আমরা ভিউ যারা ইউজ করি তারা তো জানি যে একটা কোয়েরি করে বিভিন্ন ডাটাবেস, বিভিন্ন টেবিল থেকে ডাটা এনে আমি একটা নির্দিষ্ট প্যাটার্ন ডাটার রেজাল্টটাকে তৈরি করলাম। সেই রেজাল্টটাই যদি আমি এখন রেজাল্টটাকে যদি আমি একটা ভিউতে কনভার্ট করে নেই, তাহলে আমি সরাসরি ওই ভিউ থেকে
ডাটা রিট্রিভ করতে পারবো। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম হলো, ভিউ সাধারণভাবে এটা ক্যাশড না, সে আসলে স্টোর করে রাখে তার, আপনি যে কোয়েরি দিয়ে রেজাল্ট সেটটা তৈরি করেছেন সেই কোয়েরিটাকে সে স্টোর করে রাখে এবং তার আগে থেকে কিছু অ্যানালাইসিসও করে রাখে, কিন্তু অ্যাকচুয়াল ডাটা রিট্রিভ করার যে কস্ট সেটা স্টিল সেখানে থাকে। তো এটা কমানোর উপায় হচ্ছে যে ডাটাগুলো আমার ফ্রিকোয়েন্সি মানে বেশি হলেও, ডাটার আপডেট ফ্রিকোয়েন্সি বেশি হলেও খুব সমস্যা হবে না। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যে আমি একটা নিউজ পেজের হোম পেজে আসলে সে আজকের মানে এখনকার নিউজগুলোকে নিয়ে আসবে। এটা আমি হয়তো আমার হয়তো প্রত্যেকবার ওখান থেকে মানে ডাটাবেস থেকে কোয়েরি করে আনার প্রয়োজন নেই। দিনের প্রথমে যখন নিউজগুলো আপডেট হয়ে গেল তখন একবার, এরপর প্রতি ইন্টারভাল হয়তো 10 মিনিট পর পর একবার বা 20 মিনিট পর পর একবার যদি আমি নতুন করে কোয়েরি করি, এরপর এরপর মাঝখানের যে সময়টা এটাতে আমি অলরেডি কোয়েরি করে যে রেজাল্ট আমি পেয়েছিলাম সেটাকে ইউজ করি, তাহলে সেটা গুড এনাফ। তো এই ধরনের কেসগুলোতে আমরা যেটা করতে পারি, ম্যাটেরিয়ালাইজড ভিউ তৈরি করতে পারি, যেটার অর্থ হচ্ছে আমি ওই যে কোয়েরি করে এনে যে রেজাল্ট সেটটা তৈরি করলাম সেই রেজাল্ট সেটটাকে স্টোর করার জন্য আরেকটা টেবিল রাখা, যার মধ্যে এই রেজাল্ট সেটটাই আমি ডাম্প করে রাখবো এবং আমি রেগুলার যে অ্যাক্সেস সেখানে, যে আমার নিউজের যে হোম পেজ সেখান থেকে আমি ক্যাশ করা যে ডাটার টেবিল সেখান থেকে ডাটা আনতে থাকবো। আর আমার আলাদা সার্ভিস থাকবে যাদের কাছে হচ্ছে 30 মিনিট পর পর সব ডাটা সব টেবিল থেকে কোয়েরি করে রেজাল্ট সেটটা তৈরি করে এই টেবিল আবার পুশ করে দেয়া। তো এই ধরনের স্ট্র্যাটেজি গুলো ইউজ করা যায় অনেক ক্ষেত্রে যখন একটা ইন্ডিভিজুয়াল করে অনেক বেশি এক্সপেন্সিভ সেই বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য। এবার আরো একটা বিষয় এখানে অ্যাড করি, আমরা যখন ম্যাটেরিয়ালাইজড ভিউর কথা বলছি, এইটা আপডেট করাটা আমি ব্যাকগ্রাউন্ডে করছি, মানে আমি অন রিকোয়েস্ট করছি না। ইউজার যখন হোম পেজে ঢুকলো তখন আমি ইমিডিয়েটলি এটা আপডেট করছি না, এটা আপডেট হচ্ছে আলাদাভাবে। তো এই ক্ষেত্রে ইমরান ভাই যে টেকনিকটার কথা বললো, আমরা আলাদা আলাদা ভাবে অনেকগুলো কোয়েরি করে এনেও ডাটাটাকে রেডি করতে পারি। তো আমি যদি একটা কোয়েরি করি যে হয়তো 8-10টা টেবিলের সাথে জয়েন করে ডাটাটাকে তৈরি করবে এবং সে সবগুলো রেজাল্ট সেট পুরোটা রিটার্ন হওয়া পর্যন্ত সবগুলো টেবিলকে লক করে রাখবে, এটার চাইতে আমার যে ব্যাকগ্রাউন্ড জব, যেটা কোনো ইউজারের রিকোয়েস্টে অন কলে এক্সিকিউট হচ্ছে না, সে তার নির্দিষ্ট ইন্টারভালে কল হচ্ছে, সেই সে কি করবে, সে একটা একটা করে ডাটাবেস থেকে রেকর্ড আনবে, সেগুলোকে কম্পাইল করে আমার ওই ম্যাটেরিয়ালাইজ ভিউর মধ্যে পুশ করতে থাকবে। এটা হলে ইউজার আসলে খুব ভালো পারফরমেন্স পাবে, কারণ সে যখন সে যে ডাটাবেস থেকে অ্যাক্সেস করছে সেখানে ডাটাটা রেডিমেড অবস্থায় আছে, সেখানে ডাটাবেসটা রিয়েল টাইম আপডেট করতে হচ্ছে না। কিন্তু স্টিল এটা আসলে কেস বাই কেস ভেরি করবে, সব কেসে হয়তো আমার এটা ম্যাটেরিয়ালাইজ ভিউ ইউজ করার সুযোগ থাকবে না। ওকে, থ্যাংক ইউ ইমরান ভাই এন্ড থ্যাংক ইউ আনিস ভাই। এত সুন্দর করে আমি যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে মানে কোশ্চেন কম কনসালটেন্সি বেশি হবে, সেটা আজকে সেশনটা থেকেও আমরা আসলে বুঝতে পারছি। মানে এক একটা কোশ্চেন আনসারও বেশ মানে অনেক রিয়েল লাইফ সিনারিও থেকে আসলে সেই অ্যান্সার গুলো বেসিক্যালি দেওয়া, এন্ড খুবই ভালো লাগছিল। আমি অনেকগুলো জিনিস, আমি তো নন টেক পার্সন সবসময় বলি, বাট আমি অনেকগুলো জিনিস হচ্ছে খুব ভালো মতো বুঝতে পারছি, বিশেষ করে অ্যাসিডটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে, ধরতে পারছি পুরো জিনিসটা। এন্ড হচ্ছে থ্যাংক ইউ ইমরান ভাই এন্ড থ্যাংক ইউ আনিস ভাই, এতটা সময় আমাদের সাথে আপনারা ছিলেন এবং কমিউনিটির ভাই ব্রাদার যারা খুব চমৎকার চমৎকার কিছু কোশ্চেন করেছে। আমি 2-একটা কোশ্চেন ছিল আসলে আমাদের সময় স্বল্পতার কারণে নিতে পারতেছি না, বাট হচ্ছে হোপফুলি আমাদের নেক্সট একটা ওয়েবিনার হবে 21 তারিখে, আপনারা চাইলে সেটাতেও জয়েন করতে পারেন। এন্ড হচ্ছে আমি লিঙ্ক বলতে হচ্ছে কি, আমি কোর্সের ডিটেলস পেজে লিঙ্কটা দিয়ে রাখছি কমেন্ট সেকশনে, সো এখানে ক্লিক করলে দেখুন হচ্ছে একটা ফ্রি ওয়েবিনার নামের একটা সেশন আছে, সেখানে চাইলে আপনি 1-to-1 ডিরেক্ট হচ্ছে ভাইদেরকে কোশ্চেন করতে পারবেন ইনশাআল্লাহ। সো আজকের সেশনটা তাহলে আমরা এখানেই শেষ করতেছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইমরান ভাই এবং আনিস ভাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের সেশনটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে এন্ড গুড নাইট এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।